যেটা যদি উপস্থিত করতে না পারে শক্তিপদ পাল বলেন বা তার পায়ের তলে মাটি থাকবেন। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো যারা ঘটিয়েছেন তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছেন এই চন্দন কুমার পাল। একজন ফ্যাসিস্টের পক্ষ নিয়ে কিভাবে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী সবকিছু গোপন করে, আমরা বিশেষভাবে জানাতে চাই সর্বশেষ চন্দন কুমার পালের জামিন শুনানিতে অন্যান্য রাজনৈতিক দলের কোন আইনজীবী উপস্থিত ছিলেন কিনা। সর্বশেষ বিশেষ ক্ষমতা আইনের যে মামলাটিতে আমি ফ্যাসিস্ট চন্দন কুমার পাল জামিন পেয়েছে সেটি মাত্র 18 দিনে তাকে জামিন দেওয়া হয়েছে। উল্লেখ্য এই ধারার মামলাটির ন্যূনতম 30 দিনের কাস্টডি প্রয়োজন, কিন্তু তিনি কিভাবে এত দ্রুত জামিন পেলেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে দাবি জানাচ্ছি ফ্যাসিস্ট আর্মি সরকারের শেরপুর জেলার অন্যতম মাস্টার মাইন্ড ফ্যাসিস্ট চন্দন কুমার পালকে দ্রুত গ্রেপ্তারের আওতায় আনা হোক। ধন্যবাদ সবাই। আমরা বারবার বলছি এই জামিন যখন হয় বারবার বলছি যে সে জামিন পাচ্ছে, সে কিভাবে এত হাসি খুশি করে কাস্টডিতে চলে যায়, আবার ওই কোর্টে দাঁড়ায় হাসি খুশি ভাবে এখানে থাকে, চেহারা উজ্জ্বল ঝকঝক করতেছে। আসলে বুঝতেছি না ব্যাপারটা, আপনাদেরকে তদন্তের দায়িত্ব হবে। আমি কিন্তু বলছি সবসময় ওই সময় এমন ভাবে প্রোটোকল করে তাকে থানা আদালতে যাওয়া নিয়ে যাওয়া হয়, ও হচ্ছে ভিআইপি, ও যে একটা ফেসিস সেটা কিন্তু তার আসলে কেউ কিন্তু কোন প্রশাসনের লোক কিন্তু এটা পরোয়া করে না। আমরা চন্দন কুমার পাল এই ফেসিসের পক্ষে সাইন করছে, ফ্রিডম ফাইটার দাবি করে, তার নাম হচ্ছে মুখলেসুর রহমান আকন্দ। আমরা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে এখানে আসছি। আমরা প্রত্যেকটা প্রশাসনের ব্যক্তির উপর আমরা ভরসা করছি, আর করবো না। আমাদেরকে আইন শিখায় না, আমাদেরকে পাঞ্জুরি বুঝিয়ে না, নোরা বুঝিয়ে আমাদের কাজ হবে না। এখন আমরা কিন্তু ছাত্র সমাজ বুঝে গেছে যে এইভাবে যদি আপনারা চলেন, এইভাবে রাস্তাঘাটে পিটাবে মানুষ আপনাদেরকে। আপনি শেরপুর শহরেই দেখেন না, একটা দোকানদার চাওয়া থেকে শুরু করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে চন্দন কুমার পাল ফ্যাসিস্ট ছিল কিনা, আর তাদেরকে যারা সহযোগিতা করছে তারাও তো ফ্যাসিস্ট। এখন এই দিকে লোকজন যারা বের হয়ে যাইতেছে, আমি কিন্তু থাকতে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা থাকতে আমি এটা কারণে হইতে দিব না। সব থেকে দুঃখের বিষয় আমি বলি, সব থেকে দুঃখের বিষয় হচ্ছে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, এরা তো দেশের শ্রেষ্ঠ সন্তান, তারা তো ফেসিস তারাইছে। আমার প্রশ্ন এটাই, এই ফেসিস গুলাকে যারা সহযোগিতা করছে আর যারা এখানে জিম্মা নিয়েছে, যদি নির্ধারিত ডেটে যদি এরা যদি উপস্থিত করতে না পারে, শক্তিপদ পাল বলেন বা রহমান আকন্দ তার পায়ের তলে মাটি থাকবেন। আমরা বলে দিচ্ছি এটা এখানে দিয়ে দিচ্ছে। আমি 24 ঘন্টার মধ্যে জানতে চাই চন্দন পাল কোথায়। আসছে আওয়ামী লীগের যারা ছিল, আওয়ামী লীগের যারা আইনজীবী যারা ছিল, সবাই এই চন্দন পালের পক্ষে দাঁড়ায় তারা ভোট করছে। আবার ওইখানে বাদী পক্ষের একটা কথা বলা আছে যে বাদীও জামিন চাইছে, এই মামলাকে বাদীর জিম্মায় জামিন দিচ্ছে। সংবাদদাতা যে বাদী মামলাটা করছে তার কোন আপত্তি নেই, বাদীর জিম্মায় জামিন। অর্ডার শিটে লেখা আছে, অর্ডার শিটে লেখা আছে। কাজেই প্রশ্ন হলো বিএনপির কোন আইনজীবী এখানে জড়িত না, আওয়ামী লীগের সমস্ত আইনজীবী জানে। পিপি সাহেব কিন্তু জানে কার কখন জামিন হচ্ছে, কখন জামিন হচ্ছে না, কিন্তু কে কখন বের হবে, কে কখন বের হবে এটা কিন্তু পিপি সাহেবের দায়িত্ব না। এটা দায়িত্বের মধ্যে আমার মনে হয় না যে পিপি সাহেবের দায়িত্বের মধ্যে পড়ে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, প্রিয় সাংবাদিক বৃন্দ আছে। প্রিয় সাংবাদিক বৃন্দরা যদি ওই দিন একটা দুইটা কলমে লিখতো, তাহলে বিএনপি কিংবা প্রশাসন একটু তৎপর থাকতো যে দেখি কি হইল। আজকে জামাতেরা যে কথা বলতেছে, এনসিপি যে কথা বলতেছে, সেই কথা বলতে পারতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টোটাল দায়িত্বটা তাদের। জেল কর্তৃপক্ষ যদি জেলার আমার যখন জামিন হয়েছে, আমি দীর্ঘদিন জেলে ছিলাম, বারবার আমার জামিন হয়েছে, আমি জানি জেল গেটে আসার আগে জেলার এবং সুপারের খবর দিয়ে দিত বিভিন্ন সংস্থা, এনএসআই, ডিজিএফআই, অনেক ক্লিয়ারেন্স লাগে। কিন্তু চন্দন পালের ব্যাপারে কি কোনো ক্লিয়ারেন্স লাগে না? ক্লিয়ারেন্স ছাড়া কি বের হয়েছে? সকাল 8টার মধ্যে তো, সন্ধ্যার সময় যদি জামিন হয়, সকাল 8টার মধ্যে তো সমস্ত ক্লিয়ারেন্স আসা সম্ভব না। আমার জামিন হওয়ার পর আমার 3 দিন লাগছে শুধু ক্লিয়ারেন্স আনতে। আমি যদি চন্দন পালের সে কি বড় নেতা ছিলাম, তারা তো একটা ফেসিস্ট, একটা দুর্নীতিবাজ, একটা 16-17 বছর তারা শোষণ করছে। এই শেরপুরের হাজার কোটি টাকা শেরপুর থেকে পাচার করে ইন্ডিয়াতে পাচার করে দিয়ে পালাইছে। তো কাজেই
সে যে ওখান থেকে বের হতে, সেটা কি জেল কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষ এবং কি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা তো এটা জানতেন যে আজকে ওনাকে বের হবে। বাংলাদেশের একটি সরকার ব্যবস্থা বর্তমানে রয়েছে, ইন্টারিম সরকার। সেই সরকারের প্রতি মানুষের আস্থা ছিল, কিন্তু আমি বলবো যে এরকম একটি গুরুত্বপূর্ণ মামলার আসামি দেশ থেকে পলায়ন করেছেন এবং তিনি গ্রেপ্তার থেকে দীর্ঘদিন কারাগারে ছিলেন, সেখান থেকে বের হয়ে তিনি পলায়ন করলেন চোখের সামনে দিয়ে সবার। এটি আমাদের জন্য দুঃখজনক, মর্মান্তিক। আমি এখানে বলবো যে এখানে বিভিন্ন ধরনের সংগঠন, বিভিন্ন ধরনের সংস্থা নানান বক্তব্য দিচ্ছে। যেমন কারাগারের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য এসেছে, এমনকি পাবলিক প্রসিকিউটর তিনি একটা বক্তব্য দিয়েছেন, অ্যাডভোকেট মান্নান সাহেব। তো এই সব বক্তব্য কিছুটা আমার কাছে মনে হচ্ছে দায়সারা গুছের এবং এর সাথে একটা বড় ধরনের নেগোসিয়েশনের ব্যাপার থাকতে পারে বলে আমি মনে করছি। এবং আমি যে বিষয়টি বলছি, নেগোসিয়েশনের আলাপটি কিন্তু ইতোমধ্যে মিডিয়া পাড়ায় রয়েছে। বলা হচ্ছে যে 10 কোটি টাকার বিনিময়ে তাকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছে একটা মহল। আমি রাজনৈতিক সংগঠনের ব্যক্তির নাম কিংবা পাবলিক প্রসিকিউটর বা এই বিষয়গুলো নাম উল্লেখ করাটা আমার কাছে খুবই লজ্জাজনক মনে হচ্ছে, দুঃখজনক মনে হচ্ছে, নাম উচ্চারণ করতে চাচ্ছি না। বাট যারাই করেছেন তারা কিন্তু আমাদেরই এই শেরপুরেরই বাসিন্দা, শেরপুরেরই শহীদদের উত্তরসূরি, শহীদদের সঙ্গী, শহীদদের পরিবারের অংশ। এই যে শহীদ মাহবুবকে নির্মমভাবে হত্যা করা হলো, বা আমাদের আরো সবুজ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হলো, আহত হলো, অনেকেই চোখ হারালো, পা হারালো, হাত হারালো, এই জুলাই যোদ্ধাদের এত ত্যাগ, আসার পেছনে যারা মূল কলকাঠি নেড়েছেন, সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো যারা ঘটিয়েছেন, তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছেন এই চন্দন কুমার পাল। তার এই ন্যাক্কারজনক ভূমিকাগুলো সম্ভবত আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নেগোসিয়েশনে যুক্ত হয়েছেন, পাবলিক প্রসিকিউটর যারা আইনিভাবে সহায়তা করেছেন, এই বিষয়গুলো তো তারা জানেন। তাহলে তারা এটার দায়ভার কাঁধে নিয়েই সম্ভবত এই নেগোসিয়েশন গুলো করেছেন, টাকার ডিল গুলো করেছেন।